দেখেন, আপনারা বলবেন যে আমরা যে প্রজেক্টর তৈরি করব, তাই না? ডে 18 আচ্ছা, এখন দেখেন আজকে হচ্ছে আমাদের ডে 18, তারিখ 9/4/25। প্রজেক্ট 1। আচ্ছা, আমাদের প্রজেক্ট 1 এটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস। এটা হচ্ছে ফেসবুক অ্যাডসের উপরে আমাদের একটা কি হবে, প্রজেক্ট 1 কিসের উপরে? ফেসবুক অ্যাডস with pixel and setup। প্রজেক্ট না করলে তো আপনি ফ্লোটা বুঝবেন না যে আমাকে কীভাবে করতে হবে। আচ্ছা, আমরা সর্বপ্রথম আপওয়ার্কে চলে যাব। আপওয়ার্কে আসার পরে আমরা এখানে এসে জব এখানে ক্লিক করব। ধরেন আমরা লিখে সার্চ করবো হচ্ছে ফেসবুক অ্যাডস এখানে দেখেন গুগল অ্যাডস ই-কমার্স অপারেশন ম্যানেজার উইথ ফেসবুক অ্যান্ড টিকটক এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা একটা ওপেন করলাম, সাপোজ ধরেন একটা ওপেন করলাম, জব রিকোয়ারমেন্ট ওপেন করলাম, একটু পড়ি আমরা ক্লায়েন্ট কী ধরনের কাজ চায়। উই আর সিকিং অ্যান এক্সপিরিয়েন্স ই-কমার্স অপারেশন ম্যানেজার টু অপটিমাইজ আওয়ার অনলাইন স্টোর অ্যান্ড ড্রাইভ সেলস থ্রু ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস। The ideal candidate will have a strong background in the managing e-commerce platform and a proven track record with Facebook and TikTok advertisement. You will be responsible for overseeing product listing, inventory management, ad campaign and analyzing performance metrics. Your expertise will help enhance our customer engagement and boost our online presence. কি বলছে বলেন তো, কিছু বুঝছেন কি বলছে, কি চাচ্ছে ক্লায়েন্ট? আপনি যে কাজ করছেন না, এই কাজের উপরেই কিন্তু ক্লায়েন্ট কী করছে, পোস্ট করছে। বেশি কিছু আপনার কাছ থেকে আশা করে নাই। কি আশা করছে, কয়টা পয়েন্ট এখানে আপনি বুঝতে পারছেন? একটু পড়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন তো, কয়টা পয়েন্ট বুঝতে পারতেছেন আপনি? কি চাচ্ছে ও? এতটুকু খুব বুঝতে পারতেছি যে আমাদের একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, আর একটা কী করতে হবে, টিকটক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। আচ্ছা, ই কমার্স ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে লাগবে। তার মানে কি, একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে মেনটেন করতে হবে। তাহলে আমরা এই জবের রিকোয়ারমেন্টটুকুকে আমরা নেওয়ার পরে এটাকে এখন কাটাছেঁড়া করব এবং আমাদের স্কিলগুলোকে এর সাথে মেলাবো, আর কাজ কীভাবে শুরু করবে সে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। তাহলে আমরা এখানে গেলাম, দিয়ে আমরা একটা জব রিকোয়ারমেন্ট, জব পোস্ট, এটাকে আমরা এখন একটু পড়ব, তাই না?
জব পোস্টটাকে আমরা একটু পড়ব। আচ্ছা, কি বলতেছে? উই আর সিকিং অ্যান এক্সপিরিয়েন্স ই কমার্স অপারেশন ম্যানেজার। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার কাজ, উই হ্যাভ টু গো ফর দ্য জব পোস্ট। এটার জন্য আমাদের কি করতে হবে? 1 নাম্বার কি করতে হবে? উই আর সিকিং ই কমার্স অপারেশন ম্যানেজার। তার মানে এটা এই কথাটুকুর মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট মেনটেন। কী করতে হবে আমাদের? ই কমার্স ওয়েবসাইটটাকে মেনটেন করতে হবে। আর মেনটেনের জায়গায় কী করতে হয়? মেনটেন করার ক্ষেত্রে কী করতে হয়? মেনটেনের জন্য 1 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট আপলোড, তাই না? তারপরে হচ্ছে ইনভেন্টরিটা কি আপনারা জানেন? এখন ইনভেন্টরিটা মানে হচ্ছে আপনার একটা গোডাউনে কতগুলো প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, কোন প্রোডাক্টটা আপকামিং, কোনটা অনগোয়িং, কোন প্রোডাক্টটা কাস্টমারের কাছ থেকে ব্যাড রিভিউ পাচ্ছে, এই বিষয়গুলোকে ম্যানেজমেন্ট করা। তাহলে সর্বোপরি কি আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে ই কমার্স ওয়েবসাইটে। প্রোডাক্ট আপলোড করাটা খুবই সহজ একটা বিষয়। আমরা মনে হয় দেখছিলাম কি প্রোডাক্ট আপলোড দেখছিলাম? দেখি নাই, সম্ভবত দেখি না। আচ্ছা, দেখব। তাহলে প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্ট এর এটা আছে নাকি নাই, শেষ হয়ে গেছে, যে বিষয়গুলা ম্যানেজমেন্ট করবে এটা হচ্ছে একজন ই কমার্স মেনটেন্যান্স। তারপরে কোন প্রোডাক্টের উপরে আমি একটা অফার দিচ্ছি, অনেক সময় কুপন দেয় না, অফার কুপন। তাহলে এখানে আরও একটা বিষয়, ইনভেন্টরিতে কি করতে হয়, যে আপনার প্রোডাক্ট আপডেট করতে হয়। তারপরে হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজ করতে হয়। কোয়ান্টিটি বলতে আমরা এটা কি বুঝি, যে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, যে এটা আছে শেষ। তারপরে হচ্ছে আউট অফ স্টক, ইন স্টক, এগুলো কি করতে হয়? ম্যানেজমেন্ট করতে হয়, যে কোনটা প্রোডাক্ট আছে, কোনটা শেষ হয়ে গেছে, এই বিষয়গুলো এখানে আমাদের। একটা ই কমার্স ম্যানেজার হিসেবে আমরা এই কাজগুলো করতে পারবো। এটা খুব বেশি কঠিন কাজ না। আপনাকে এটা করার জন্য আহামরি ওয়েব ডেভেলপার হইতে হবে না। কি হইতে হবে না? আহামরি ওয়েব ডেভেলপার হইতে হবে না। তারপর 2 নাম্বার কি চাচ্ছে আমাদের এখানে বলেন? 2 নাম্বার চাচ্ছে যে ম্যানেজার টু অপটিমাইজ আওয়ার অনলাইন স্টোর। অপটিমাইজ মানে কি? যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, কোনো করণীয় থাকে, বর্জনীয় থাকে, সে বিষয়গুলোকে তুলে ধরা বা সেগুলোকে সলভ করা। তাহলে অপটিমাইজেশন মানে আমরা কি বুঝি? অপটিমাইজেশন বলতে আমরা বুঝি যে আমার কি করতে হবে, কি করতে হবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোন কাজটা করলে কাস্টমারের কাছে বেশি ভালো লাগবে। ধরেন আপনি একটা বাটন তৈরি করলেন, ধরেন সাপোজ একটু খুব ভালো মতো বুঝবেন, যে আমরা যদি ওয়েব হোস্ট লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং বিডি না লিখে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, এখন দেখেন হোস্টিংয়ার আমরা এটাকে তৈরি করলাম। এখন দেখেন এটা হচ্ছে ওদের কি ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে কি আছে স্যার? ল্যান্ডিং পেজে ধরেন এই পেজের ডিজাইনটা হয়েছে, তাই না? এখন আপনার মনে হচ্ছে যে এখানে যে বাটনটা তৈরি হয়েছে বা এখানে যে ইমেজটা আছে, আপনার কাছে মনে হচ্ছে ইমেজটা ভালো লাগতেছে। এটা কিন্তু একটা তৈরিকৃত জিনিস, তাই না? তৈরিকৃত জিনিস না? এখন এই তৈরিকৃত জিনিসের আপনার কাছে মনে হচ্ছে না, কাস্টমার এটা পছন্দ না করতে পারে, বা ধরেন এখানে এলোমেলো একটা বাটন আছে,
বা আপনার মনে হচ্ছে যে এখানে একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া দরকার, বা আপনার মনে হচ্ছে যে এখানে প্রাইজের যে বাটনগুলো দেওয়া আছে বা এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোতে কিছু চেঞ্জ আনা দরকার, হ্যাঁ, বা টেক্সটের যে আছে সে বিষয়গুলোকে একটু চেঞ্জ আনা দরকার। তো এই যে জিনিসটা আপনি থিঙ্ক করতেছেন, ভাবতেছেন, তৈরি হয়ে যাওয়া একটা জিনিসের উপরে আপনি চিন্তাভাবনা করে এটাকে আরও আপডেট করে আরও সুন্দর করতে চাচ্ছেন, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে অপটিমাইজ। কি বলা হয়? অপটিমাইজ। তাহলে আমাদের এখানে যেটা বলতেছে যে কি করতে হবে, অপটিমাইজ আওয়ার অনলাইন স্টোর। এখন এই অনলাইন স্টোরে কি বিষয়গুলো আপনি অপটিমাইজ করবেন? ধরেন আমরা এখন একটা ই কমার্স ওয়েবসাইটে যদি যাই, ল্যাভরিভ আমরা এটাতে ঢুকলাম, একটা ওয়েবসাইট, তাই না? এটা কি একটা অনলাইন স্টোর না? এটা একটা অনলাইন স্টোর। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমরা ল্যাভরিভটাকে একটু মূল পেজে আসে, এই যে এখন এটা কি স্যার? এটা হচ্ছে হিরো সেকশন, একটা ওয়েবসাইটের হিরো সেকশন। দেখেন এখানে জাস্ট কিছু প্রোডাক্ট আছে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলা, এই প্রোডাক্টগুলো খুব দ্রুত কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, তাই না? তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমার মনে হচ্ছে যে না, হিরো সেকশনটা এরকম না থেকে ধরেন এই যে বৈশাখ, যেমন এখানে সরাসরি দেখাচ্ছে, এখানে একটা বৈশাখ পেজে একটা হিরো সেকশন রাখা দরকার উইথ কল টু অ্যাকশন। এখন আপনি কি বলছেন, ওয়েবসাইটটার এই জায়গাটুকুর কাজটুকু করতে বলতেছেন, অথবা আপনার মনে হচ্ছে যে এখানে এই প্রোডাক্টগুলোকে এভাবে না দেখাইয়া আমি নিচের প্রোডাক্টগুলোকে উপরে দেখাবো, নিচের প্রোডাক্টগুলোকে উপরে। এটা আপনার চিন্তা ভাবনা, আপনার কাছে মনে হচ্ছে। এখন আমার কাছে এটা ভালো লাগতেছে, আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে না, এখন এই জিনিসগুলো যদি এসে কাস্টমার প্রথমে দেখে তাহলে আমার কাস্টমার পালায় যাবে। তো আমাকে আর একটু স্টাইলিশ ড্রেস যেমন শাড়ি টাড়ি, যেমন মেয়েরা পহেলা বৈশাখে শাড়ি পরতে পছন্দ করে, শাড়ি টাড়ি একটু উপরে রাখলে আমার মনে হয় গরমের পোশাকগুলো যদি উপরে রাখি, যেমন টি শার্ট, এই জিনিসগুলো একটু ভালো কি হবে, সেল হবে। সেই জিনিসগুলো মানে ওয়েবসাইটে আসার পরে সর্বপ্রথম কোন জিনিসটা মানুষের চোখে পড়ে? উপরেটা, হিরো সেকশনটা, তাই না? তো এই জিনিসগুলোকে উপরে নিয়ে আসবো আমি। তাহলে এই ওয়েবসাইটের এই প্রোডাক্টগুলোকে আগে ভিউ করবেন কোনটাকে, পরে ভিউ করবেন, এই যে সিকোয়েন্সগুলোকে মেনটেন করে দেওয়া, এটাও কিন্তু এক ধরনের কি, অপটিমাইজ। ক্লিয়ার? অপটিমাইজ ব্যাপারটা কি ক্লিয়ার হইলেন? তো অপটিমাইজ বলতে আমরা কি বুঝি? তাহলে এইটাকে আমরা কি বলবো, অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে হচ্ছে যে আমরা কোনো কিছু একটা রান করে রাখবো, এটাকে এক কথায় বলা হয় হচ্ছে কি, দেখাশোনা করা। দেখাশোনা করা, কোথায় কি চেঞ্জ লাগবে সেটা করা, তাই না? সেটা করা না, সেটা করা, এটা হচ্ছে অপটিমাইজ। অ্যান্ড ড্রাইভ সেলস থ্রু ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে আমাদের কি করতে হবে? আপনাকে তো সে শুধু শুধু কাজ দেবে না, আপনাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি রাইট করতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি লিখতে হবে। আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি? ফ্লো চার্ট অফ ইয়োর ওয়ার্ক। মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি বলি আমরা সাধারণ ভাষায়? যদি আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি তাহলে সেটা অ্যালগরিদম ফ্লো চার্ট, আর আমরা যদি আমাদের নর্মাল ভাষায় বলি তাহলে সিকোয়েন্স অফ ইয়োর ওয়ার্ক। সিকোয়েন্স অফ ইয়োর ওয়ার্ক মানে আপনি ধাপে ধাপে যে কাজটা করবেন, স্টেপ বাই স্টেপ যে কাজটা করবেন, কোনটার পর কোনটা করবেন, এর যে প্ল্যানিংটা আপনার থাকবে, সেই প্ল্যানিংটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি কোন প্রক্রিয়াতে সেলস নিয়ে আসবেন তার একটা বর্ণনা ক্লায়েন্টকে দিতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজিটা কী করতে হবে? লিখতে হবে। এরপরে দেখেন, এরপরে কি বলতেছে 4 নম্বর পয়েন্ট, যখন আপনি কোনো জব রিকোয়ারমেন্ট পড়বেন তখন কিন্তু আপনাকে এভাবে প্রত্যেকটা পার্টকে কী করে নিতে হবে? ভাগ করে নিতে হবে। ভাগ করে নেওয়ার পরে আমরা কি কাজ করব বলেন তো? আমরা যখন সর্বপ্রথম আমরা কি করি, যখন কোনো ক্লায়েন্টকে আমরা জবের প্রপোজাল পাঠাই, কি পাঠাই?
চ্যাট জিপিটির কাছ থেকে একটা কোনো কিছু লিখে নিয়ে এসে জাস্ট কপি করে নিয়ে এসে বসাই দেয়। এরকম হয় না সাকিব? এরকম হয় কি না? না, আপনার কোন ক্লায়েন্টটা আপনাকে কাজ দেবে জানেন? আপনি যে ক্লায়েন্টের প্রবলেম বুঝতে পারবেন, কি বুঝতে পারবেন? প্রবলেম বুঝতে পারবেন। প্রবলেম বোঝার পরে একটা সলিউশন গ্যাদার করবেন, তাকে একটা সলিউশন অফার করবেন, ওই ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। আমরা অধিকাংশ সময় যখন জব রিকোয়ারমেন্টের অ্যাগেনস্টে যখন আমরা প্রপোজ করি বা প্রপোজাল পাঠাই, তখন আমরা কি বলি? বাংলাদেশিদের ক্ষেত্রে এরকম অনেক আছে যে, হাই, দিস ইজ উমুক, আই হ্যাভ মার্কেটিং এক্সপিরিয়েন্স এত ইয়ার, তাই না? আমি উমুক উমুক কাজ পারি, তুমি যদি আমাকে কাজটা দাও, আমি তোমার জন্য সর্বোচ্চ সমাধান নিয়ে আসার, মানে সর্বোচ্চ রেজাল্ট আনার চেষ্টা করব, থ্যাংক ইউ, কিছু পোর্টফোলিও অ্যাড করে দেন পাঠায়। আপনার ক্লায়েন্ট কি আপনাকে কাজ দেবে? তাহলে আমাদেরকে কীভাবে রিকোয়ারমেন্টটা লিখতে হবে? ও ধন্যবাদ তোমাকে, তুমি দেখলাম তুমি এরকম তোমার বিজনেসের জন্য ফেসবুক অ্যাড এক্সপার্ট চাচ্ছ, আর ফেসবুক অ্যাড এক্সপার্ট চাচ্ছ। এরপরে আপনি বলবেন ওনার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী যে তুমি তোমার বিজনেসের এই কাজগুলো করতে চাচ্ছ, তোমার জব রিকোয়ারমেন্ট আমি দেখলাম, তুমি এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি চাচ্ছ, অমুক চাচ্ছ, তুমুক চাচ্ছ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেওয়ার পরে তখন আপনি বলবেন যে আমি অমুক, আমি এতদিন যাবত এই সেক্টরে কাজ করছি, তুমি যে বিষয়গুলো চাচ্ছ প্রত্যেকটা বিষয় আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো, বা আমি তোমাকে এই বিষয়গুলোতে হেল্প করব। দেন আপনি পাঠান কি বলে প্রপোজাল পাঠান, দেখবেন সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। প্রথমেই আমরা জাহির করি আমরা কত ভালো পারি, সেই বিষয়গুলো জাহির করি। মানে এই বিষয়গুলো কি হয় যে অধিকাংশ জনই কপি পেস্ট মারে। আমরা বাঙালিরা কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল, সর্বোপরি ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আমরা কপি পেস্ট মারি। আপওয়ার্ক কিন্তু কপি পেস্ট খুব বেশি অ্যালাউ করে না। হাফিজ ভাই তো মনে হয় বলছে আপনাদের, বলে নাই? তো মার্কেট প্লেসে আপনাকে আগে কি করতে হবে? প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম আইডেন্টিফাই করার পরে একটা সলিউশন মেক করতে হবে। দেন আপনি এই সেক্টরে কতদিন ধরে কাজ করতেছেন করেন, সেটা তুলে ধরে আপনি সেন্ড করেন। আমরা যখন প্রপোজাল লিখবো তখন সেই বিষয়গুলো দেখবো, আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেবো, সেই টেমপ্লেট অনুযায়ী আপনারা কী করবেন? প্রপোজাল লিখবেন। আচ্ছা, ফাইনালি উনি আর কি চাচ্ছে? আচ্ছা, এরপরে উনি যেটা চাচ্ছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা বুঝে ফেলছি। এরপরে উনি চাচ্ছে হচ্ছে ফেসবুক অ্যান্ড টিকটক মার্কেটিং, মানে টিকটক অ্যাড এক্সপার্ট যেটাকে আমরা বলি, অ্যাড এক্সপার্ট। এই তো হলো কাহিনী, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সর্বপ্রথম ক্লায়েন্টকে কোনটা অফার করতে হবে? একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অফার করতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা কীভাবে লিখতে পারি? তার তো একটা টেমপ্লেট দরকার, তাই না? মার্কেটিং স্ট্র্যাটেজির কিছু টেমপ্লেট আছে। তো আমি আপনাদেরকে টেমপ্লেটটা খুব সহজে বের করা দেখাই দিচ্ছি। আমি বের করা দেখাই দিব, যেভাবে কমান্ড দিব আপনাদেরকে। চ্যাট জিপিটিকে যদি আপনি সঠিক কমান্ডটা দিতে পারেন, চ্যাট জিপিটি আপনাকে এত সুন্দর করে মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে দিবে, জাস্ট ওটার উপরে আপনি শুধু কলম ঘোরাবেন, আর কিচ্ছু করা লাগবে না। শুধু কী করবেন? কলম ঘোরাবেন, মানে একটু চেঞ্জ করবেন। এই চেঞ্জ করার আবার যোগ্যতাটা থাকা লাগবে, ইংলিশ পড়া জানতে হবে, নাহলে কিন্তু আবার পারবেন না। তাহলে আমরা এই জব পোস্টটা ধরেই নিয়ে নিব। আমরা এই ফুল জব পোস্টটাকে কী করব? এই জব পোস্টটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব কোথায়? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি এটা কি অ্যাকাউন্ট করছিলাম? অ্যাকাউন্ট আছে।
এটা কি আমি আদতে অ্যাকাউন্ট করছিলাম? চ্যাটজিপিটি আমরা এখনো করিনি। হ্যাঁ, এর আগে আমরা চ্যাটজিপিটি ইউজ করিনি। প্রথম আজকে করতেছি, তাই না? জি। লেটস চ্যাট জিপিটি আমাদেরকে কোয়েশ্চেন করতে বলতেছে, তাই না? দিস ইজ এ জব পোস্ট ইন আপওয়ার্ক। পোস্ট করে দেন জব পোস্টটা ফুলটাই। পোস্ট করে দেওয়ার পরে এখন ওনাকে বলবেন নাও রাইট আ মার্কেটিং স্ট্র্যাটেজি based on this job post with in a table format. দেখছেন? সেকেন্ডের মধ্যে খুবই সুন্দর। এটা দিল না আপনাকে, টেবিল ফরম্যাটে দিল। এখন আমি যদি বলি, এখন ওনাকে টেবিল ফরম্যাটে আমি দিতে বললাম না, হ্যাঁ? ইংলিশটা জানতে হবে ভালো। জব পোস্ট with international template, international accepted template. ওনারা যে টেমপ্লেটটা ফলো করবে এখন, ওটা টেমপ্লেটে আমরা এখন জব রিকোয়েস্ট লিখে দিই। দেখেন, সব কিছু যে কথাগুলো আমি বলতাম মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে, সবগুলা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, অ্যাকশন প্ল্যান একদম ইন্টারন্যাশনাল একটা ওয়েতে দিয়ে দিছে। আমরা এখন ওনাকে যদি বলি যে ভাই তুমি এটা আমাকে একটা কিসের ভিতরে দাও, ডক্স ফাইলে দাও, ও আমাকে ডক্স ফাইলে দিয়ে দিবে। টেমপ্লেট ইন আ ডক্স ফাইল, অ্যানালাইসিস করে দেখেন বানায় ফেলবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি কি এখন কি করবেন, এই যে ডক্স ফাইলে নেবেন, সবসময় কি করবেন, ডক্সে নিয়ে পরে ওটাকে আপনি এডিট করবেন আপনার মতো। মার্কেটিং স্ট্র্যাটেজি এত সুন্দর করে অল্প সময়ে ও লিখে দিবে, ঠিক আছে? লিখে দিছে, এটা এখন আমরা ডাউনলোড করব। আমাকে কিছু করতে হলে আমাদেরকে এখন আমরা কি করব, ক্লায়েন্টের বিজনেসের নামটা নিব, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা নিব, নেওয়ার পরে আমরা একটু চোখ বুলাবো। কাহিনী কি হলো, প্রোডাক্ট কি চাচ্ছে, কেন
কত ভার্সন যে দিছে। অ্যাক্টিভেট করতে বলতেছে, ওটা কেএমএস দিয়ে পরে করে নেব। আচ্ছা, এখন দেখেন কোনো কাজই করতে দিবে না ও আমাকে, এডিট কিছু করতে দিবে না। যাই হোক, ও আমাদেরকে লিখে দিছে না সিচুয়েশন অ্যানালাইসিস হোয়ার নাও ইউ আর, তাই না? সিচুয়েশন অ্যানালাইসিস করবে, অবজেক্টিভ কী কী হবে, তারপরে স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে ট্যাকটিস, যেমন ওয়েবসাইটটাকে কী করতে হবে, ওয়েবসাইটে কী কী করণীয় আছে, এসিও অপটিমাইজ অফ প্রোডাক্ট লিস্টিং, প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমাদেরকে এসিও করে রাখতে হবে। এসিও করা কি, ইমেজ এসিও করতে হবে, টেক্সট এসিও করতে হবে, এই ব্যাপারগুলো আমরা দেখব। ইউএক্স ইউআই মোবাইল ফর্ম ইউজার, মোবাইল ইউজার মানে এই মোবাইলের এই ভিউটা কেমন দেখাচ্ছে, রেসপন্সিভ কিনা, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, টেক্সট কম্বিনেশন ঠিক আছে কিনা, হেডিংয়ের লেখাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে দেখব। তারপরে হচ্ছে আপসেল ক্রস সেল ফিচার, মানে ক্রস ব্রাউজার কম্পিটিটেবল কিনা। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড, এখানে আমাদেরকে রিটার্গেটিং ভায়া পিক্সেল ডাটা, মানে স্ট্র্যাটেজি, আমরা যে অ্যাড রান করব আমাদেরকে আবার কি করতে হবে, রিটার্গেট করতে হবে রিমার্কেটিংয়ের মাধ্যমে। তখন সেটা কিসের মাধ্যমে করব, পিক্সেল ডাটার মাধ্যমে করব, উল্লেখ করে দিচ্ছি আমরা। লুক লাইক অডিয়েন্স তৈরি করব কিসের মাধ্যমে, পিক্সেল ডাটার মাধ্যমে। ক্যারোসেল অ্যান্ড ভিডিও অ্যাড ফরম্যাট আমাদেরকে তৈরি করতে হবে। ক্যারোসেল তৈরি করা, একাধিক ইমেজ অ্যাড করে দিলে ক্যারোসেল ইমেজ আমাদের হয়ে যাবে। ভিডিও অ্যাড করে দিলে ভিডিও অ্যাড হয়ে যাবে। টিকটকের ক্ষেত্রে কী করতে হবে, ইউজ ট্রেন্ডিং অডিও অ্যান্ড ইউজিসি, মানে বর্তমান সময়ে সবচেয়ে কোন অডিওটা চলে সেটা। ওয়ার্ক ইন মাইক্রো ইনফ্লুয়েন্সার, ছোটোখাটো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের সাথে কাজ করতে হবে। শর্ট ফর্ম অথেন্টিক কন্টেন্ট দিতে হবে, যে কন্টেন্টের ভিতরে কোনো ভুলটুল না থাকে। আচ্ছা, ইমেল অ্যান্ড SMS, আমরা নিউজ লেটার এর মাধ্যমে কিছু লিড কালেক্ট করে ফেলবো, ওয়েবসাইটে নিউজ লেটারের মাধ্যমে কিছু লিড কালেক্ট করে ফেলবো। সেই লিডগুলোতে আমরা প্রতিনিয়ত ইমেল মার্কেটিং করব, মানে SMS-এর মাধ্যমে ইমেল পাঠাবো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সে ব্যাপারগুলো এখানে একটা স্ট্র্যাটেজি সে দিয়ে দিছে। অ্যাকশন প্ল্যান 1 থেকে 2 উইক, 2 নম্বর উইক আমাদের কি করতে হবে, অডিট কারেন্ট স্টোর, লিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, ই কমার্স ম্যানেজমেন্ট করতে হবে। লঞ্চ অপটিমাইজ প্রোডাক্ট লিস্টিং, স্টোর টিমের সাথে কাজ করতে হবে। স্টার্ট অ্যাড টেস্টিং অন ফেসবুক, একটা অ্যাড ম্যানেজার তৈরি করতে হবে। ইমপ্লিমেন্ট ইমেল ফ্লো, ইমেল পাঠাতে হবে আর কি, CRM স্পেশালিস্ট দিয়ে থাকে। উইকলি রিপোর্টিং প্রতি দিতে হবে। কন্ট্রোল, কী কন্ট্রোল করতে হবে আমাদের, রোজ রিটার্ন অফ ইনভেস্ট, CPA, এটা উইকলি কন্ট্রোল করতে হবে ফেসবুক অ্যাড এবং টিকটক অ্যাডস থেকে। ট্রাফিক অ্যান্ড বাউন্স, উইকলি এটা আমাদেরকে গুগল অ্যানালিসিসের মাধ্যমে দেখতে হবে যে কী পরিমাণে ট্রাফিক আমাদের এখানে আসতেছে। তারপরে হচ্ছে কনভার্সন রেট, শপিফাইয়ে বাই উইকলি কনভার্সন রেট, যে কী পরিমাণে কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো কিনতেছে, সে প্রত্যেকটা রিপোর্টই আমাদের কাছে থাকবে। সে প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে কী করে দিল, ক্লিয়ার করে দিল। এখন আপনাকে কোন কোন জায়গায় কলম চালাইতে হবে, যে জায়গায় আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম নাই সেই জায়গায় আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে জব পোস্টের ভিতরে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলোকে এখানে উল্লেখ করতে হবে, আদার্স কোনো রিকোয়ারমেন্ট উল্লেখ করা যাবে না, যদি করেন সেটা অ্যাডিশনাল করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা একটা ফরম্যাট পেলাম, ইন্টারন্যাশনাল ফরম্যাট। তবে নর্মালি আমি যেটা ফলো করি যে এত টাইম নাই ক্লায়েন্টের পড়া, আমার ইন্টারন্যাশনাল নিয়ম মানারও টাইম নেই। আমার কথা হচ্ছে ক্লায়েন্ট শর্টকাটে পড়বে, শর্টকাটে বুঝবে, শর্টকাটে আমাকে অ্যান্সার করবে। সেজন্য আমি প্রিফেয়ার করি সবসময় কোন ফরম্যাটটা ইউজ করবেন, কোন ফরম্যাটটা বলেন, টেবিল। কোন ফরম্যাটটা ইউজ করবেন, টেবিল ফরম্যাটটা ইউজ করবেন, টেবিল ফরম্যাটটা ইউজ করবেন। যে আমি যেখানে প্রথমে টেবিল ফরম্যাটটা ইউজ করছি, যে প্রথমে যে টেবিল ফরম্যাটটা ব্যবহার করছি আমি, দেখেন এই যে এই ফরম্যাটটা আপনারা ইউজ করবেন, এই যে ফরম্যাটটা, এই যেটা ফরম্যাট, এই ফরম্যাটটা ইউজ করবেন। আল্লাহর ওয়াস্তে কপি করে এখান থেকে নিয়ে চলে যান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দিবেন, সবচেয়ে বেশি ক্লায়েন্ট যেটা ফিক্স মানে মনে করে সেটা কি জানেন, ও অ্যাপ্রক্সিমেট কস্টিংটা চায়, যে কী পরিমাণে কস্ট হতে পারে। আরেকটা জিনিসও বলে দিই, টেবিল ফরম্যাট
with approximate cost. মোটামুটিভাবে ও 3,000 থেকে 4,000 থেকে 9,000 ডলারের কার্যক্রম আপনাকে দেখাই দিচ্ছে। ক্লায়েন্টের বাজেট কত দেখি? ওটাই বলতে চাইছিলাম, ক্লায়েন্ট এইটা দেখলে তো আগেই ধরতে দেবে। ক্লায়েন্টের বাজেট দেখে আপনাকে সেটা রেডি করতে হবে। ক্লায়েন্টের বাজেট আছে $8 থেকে $25 পার আওয়ার। আপনাকে 8 ঘন্টা কাজ করার দিনে $40 সে পে করবে। তার মানে ক্লায়েন্টের কি আছে এখানে? আপনাকে $15 উপরে হায়ার করতে পারে। তার মানে দেখা যাচ্ছে 8 ঘন্টা করে যদি আপনাকে কাজ করায় বা 6 ঘন্টা করে যদি কাজ করায়, $15 করে যদি হয়, তাহলে পার ডে আপনার পিছনে প্রায় $100 সে খরচ করতে চাচ্ছে। তার মানে ক্লায়েন্ট এই বিজনেসটার উপরে স্টেবল। বিজনেসটার উপরে কি ক্লায়েন্ট স্টেবল? এটা ওনার মাঝারি খাতের বিজনেস। তার মানে ওনাকে আমরা এখানে একটু কস্টিংটা ভালো মতো দেখাতে পারি। অ্যাভারেজ দেখাইছে তো পার মান্থ, তার মানে উনি ভালো একটা অ্যামাউন্ট ব্যয় করে, $5,000 মতো অ্যাডে ব্যয় করতে পারে। $5,000 যদি ব্যয় করে, আপনাকে যদি $1,000 দেয়, $6,000 যদি ব্যয় করে, আর ওনার সেলস যদি আসে $10,000, $5,000 ওনার থাকতেছে না। এস্টিমেটেড কস্ট সব কিছু এখানে আপনাকে কি করে দিল, দিয়ে দিল। সো আপনি চেষ্টা করবেন এভাবে রাইট করতে। শেষ। এরপরে আপনি এটাকে ডক ফাইলে নিয়ে নেবেন, নিয়ে লিঙ্কটা ক্লায়েন্টকে কী করবেন, শেয়ার করে দেবেন। তার মানে আমাদের গেল। এখন দেখেন যে এই কাজটা যদি আমরা স্টার্ট করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে? হোয়াট শুড উই নিড টু গেট ফ্রম ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে বলেন? 1 নাম্বার ইমেল, ওয়েবসাইট অ্যাক্সেস, ক্ষেত্র বিশেষ cPanel অ্যাক্সেস, হোস্টিংয়ের অ্যাক্সেস। cPanel অ্যাক্সেস আপনাদেরকে তো দেখানো, ওই যে প্যান্থিয়নের যেমন আমাদের একটা ব্যাকএন্ড আছে, ওরকম ওই প্রত্যেকটা ওয়েবসাইটে একটা cPanel থাকে। cPanel থেকে ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা হয়। তো দরকার লাগলে নিব, নাহলে নাই। ওটা এক্সপার্ট যারা তারা নেবে। তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস উইথ পেজ অ্যাসাইন, তাই না? মানে আমরা ওই যে পেজটাতে কাজ করব, সেই পেজের এটা লাগবে আমাদের, অ্যাসাইনমেন্ট লাগবে না, যে পেজ নিয়ে কাজ করব। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস উইথ পেজ অ্যাসাইন, মানে আমি যে পেজে কাজ করব, যে বিজনেসে কাজ করব, ওই পেজটা সহ আমাকে বিজনেস ম্যানেজারে অ্যাসাইন করে ফেলবে, পিপল হিসেবে অ্যাড করে ফেলবে। তারপরে 3 নম্বরে লাগবে হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট। কে কে টিকটক চালান এখানে? একমাত্র আফিফা ছাড়া কেউ চালায় না। কি বলে, আকাশ থেকে ভেঙে পড়ছে। সিরাজুল তো আমার মনে হয় চালায়, এখন ফোনই চালায় না। বিরক্ত লাগে না ফোন চালাইতে? আমার মনে হয় না যে আমার ফোনে আমি কোনোদিন টিকটক ইনস্টল করছিলাম। টিকটক অ্যাকাউন্ট অ্যাক্সেস, শর্ট ফরম্যাট কন্টেন্টগুলো মানে ব্রেন মানুষের অ্যাটেনশন স্প্যান এতটা কমাই দিছে, হ্যাঁ। ব্রেন ড্যামেজ হওয়ার মতো অবস্থা। ফেসবুকে তো ফাউ কন্টেন্ট, এগুলো কোনো কন্টেন্ট। বাঙালি মানুষ ধুলার মধ্যে রেখে গড়াগড়ি করতেছে। এটা দিয়ে কী হইল? কাদার ভিতর ঢুকে দম বন্ধ করে বসে আছে, এরকম কন্টেন্ট। হ্যাঁ, হুদায় কয়টা গর্ত করছে, এক মাথা থেকে আরেক মাথা ডুব দিয়ে যায়। এমনি একজনে কাজ করতেছে, ভাম করে কলা গাছের বাড়ি মেরে দিল, যে ডুব দিয়ে এখানে চলে গেল। ও ওখানে ওরে খুঁজতেছে, ওখানে খুঁজতেছে। এটা কোনো কন্টেন্ট হলো? এই জন্য তো বাঙালি এত পিছায় আছে। আরেকটা মজার ব্যাপার হলো, জিহাদ করার জন্য চলে গেল। ওরে বাবা, বাংলাদেশ থেকে জিহাদ করে স্বাধীন করে ফেলবে।
জামশেদ মজুমদার একটা কথা বললো যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান তোমাকে জিহাদের ময়দানে কেউ নিবে। জামশেদ মজুমদারের পিছনে লেগে গেল। হ্যাঁ, মানুষ মেরে ফেলতেছে, তুমি নামাজের কথা বলতেছো, প্রোডাক্ট বিক্রি করার সময় তো বলো না নামাজের কথা বলতেছে। উনি কি মেসেজটা দিছে সেটা তো আপনাকে আগে বুঝতে হবে। ইসলামে জিহাদ, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো একটা ফরজ বিষয়, কিন্তু সে ফরজ বিষয়টা কখন আপনাকে এটা বুঝতে হবে। আমরা শুধু দেখতেছি যে ফিলিস্তিনকে মারতেছে, ফিলিস্তিনের মানুষকে মারতেছে, কিন্তু আপনি কি জানেন ফিলিস্তিনের আশেপাশে যতগুলো মানে তুরস্ক বলেন, ইরান বলেন, তারপরে আমরা দেখতেছি যে ইরান খুবই খুবই লাফাচ্ছে, মনে হয় ইসরায়েলকে খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে। হামলা করছে, একটা কুত্তার বাচ্চা পর্যন্ত মরে নাই। ইরান শুধু বকবক করে, ইরানের কোনো মানবতা নাই তো। ইরান হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। মুসলমানরা এটা বুঝে, সৌদি আরব এটা বুঝে যে ইরান, তুরস্ক, মিশর, এই রাষ্ট্রগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। ওরা শিয়া না, শিয়ারা মুসলিম না তো, শিয়ারা কাফের। হ্যাঁ, কারা? শিয়ারা। হ্যাঁ, বাংলাদেশে আছে। ইরানের লোকজনের আকিদা, যে ইরানকে মুসলমান মনে করবে সেও কাফের। ইরানের মুসলমান যারা ইরানকে মুসলিম কান্ট্রি মনে করবে সেও কাফের। কেন জানেন? আপনারা ইতিহাস জানেন না, সমস্যাটা তো এটা। আমি অফলাইনে কিছু জিনিস দেখাবো, সমস্যা না আপনাদেরকে। তারপরে কি লাগবে? জিটিএম অ্যাক্সেস। আমরা অনেক কিছু জানি না, পড়াশোনা না করলে অনেক কিছু জানবেন না। শুধু ইসরায়েল গাজাকে ধ্বংস করতেছে, এর কারণ হচ্ছে কি? শুধুমাত্র রাজনৈতিক কারণ না, এখানে ধর্মীয় কারণও আছে। জেরুজালেম এমন একটা পয়েন্ট যেটা ইহুদি, খ্রিস্টান, মুসলিম তিন ধর্মের জন্য এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। কেন জানেন? আমাদের মানে মুসলিম মিল্লাতে জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান, এক সন্তান জেরুজালেমে থেকে গেছে ফিলিস্তিনে, আর এক সন্তানকে উনি মক্কায় রেখে চলে আসছে, মক্কা নগরীতে রেখে চলে আসছিল। কাকে? ইসমাইল, তার মা সহ, হাজরা আলাইহিসসালাম সহ উনি রেখে চলে আসলেন। এবং আল্লাহ তাআলা তিনি কি কুদরত, তিনি কি চিন্তা ভাবনা করে রাখছেন, তার পরিকল্পনা কি আপনি চিন্তা করেন। ইসমাইল আলাইহিসসালামকে উনি ওখানে রেখে চলে আসলেন। ইসমাইল আলাইহিসসালাম ওখানে বড় হলেন, ওখানে একটা কওম তৈরি হইল, বনু হাসেম, যেটাকে আমরা কুরাইশ বংশ নামে চিনি। এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। ওই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবী দেন নাই, কোনো নবী দেন নাই। যত নবী পাঠাইছে সমস্ত নবী রাসূল পাঠাইছে হচ্ছে ইসহাকের গোত্রে, যেটাকে আমরা বনি ইসরায়েল বলি, মানে বানি ইসরায়েল বলি, যেটাকে ইসহাকের গোত্রে। ওনারা ইসহাক আলাইহিস সালামের এই গোত্রে নবী আসছে, প্রসিদ্ধ কি নবী আসছে সুলাইমান, দাউদের পরে আসছে মুসার সাথে ছিল হারুন, ঈসা আলাইহিস সালাম। এগুলো সব হচ্ছে বনি ইসরায়েল, যেটাকে আমরা ইসহাকের গোত্রে বলি। তো এরা এত পরিমাণে উদ্যত এবং অহংকারী যে এরা বিশ্বাস করতো যে শেষ নবী ওদের গোত্র থেকে আসবে। মানে ওনারা মনে করতো যে মসিহ শেষ নবী ওনাদের গোত্র থেকে আসা উচিত, এটা ওনারা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের গোত্রের ভিতরে আর কি দিল না, নবী না দিয়ে ইসমাইল আলাইহিসসালামের গোত্রে, বনু হাশিম গোত্রে নবী দিয়ে দিলেন। এটাই হচ্ছে ওদের অহংকার, যে আমাদের গোত্রে কেন আল্লাহ দিল না। ওদের গোত্রে দিছিল যখন তাওরাতকে বিকৃত করে আল্লাহর অবাধ্যতা যখন হয়ে গেল মানুষজন, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে পাঠালেন তাদেরকে সতর্ক করার জন্য। তারা ঈসা আলাইহিসসালামকে কী করলেন? হত্যা করার জন্য চেষ্টা করলেন, যদিও আল্লাহ তাআলা তাকে জীবিত উঠায়নি, সেটা আমরা বিশ্বাস করি। আর খ্রিস্টান ধর্মের তৈরি হলো কোথায়? ঈসা আলাইহিসসালাম উনি যে ওনাকে যে হত্যা করলো, ওনারা বিশ্বাস করে যে ওনাকে ক্রুসেড করে ফেলছে, মেরে ফেলছে, এটা বিশ্বাস করে। এবং ওরা বিশ্বাস করে, খ্রিস্টানরা মতাদর্শ চলে আসলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন এই জাতিকে তখন অভিশপ্ত জাতি হিসেবে
ঘোষণা করলো, যখন তারা আল্লাহর অংশীদারত্ব গ্রহণ করতে গিয়ে তারা এমন অংশীদারিত্ব গ্রহণ করলো যে আল্লাহর পুত্র আছে এবং তারা 3 গডে বিশ্বাস করে। তারা 3 গড, আল্লাহ, আল্লাহর পুত্র আর হচ্ছে মারিয়ামকে। এখানে মেরি বলে ওরা, মারিয়ামকে কি বলে? মেরি বলে। আল্লাহ তখন এই ইসরায়েলকে কী করলো? অভিশপ্ত করে দিল, কিয়ামত পর্যন্ত আর অভিশপ্ত থাকবে। আর ওদের ভিতরে আর কোনো নবী না পাঠাইয়া আল্লাহ তাআলা বনু হাসেম গোত্রে অর্থাৎ ইসমাঈল সাল্লামের গোত্রে নবী পাঠিয়ে দিলেন। আর এই কারণে ইহুদিরা কিন্তু ওই মুসা আলাইহিস সালাম পর্যন্তই কিন্তু মানে। এরপরে ঈসা আলাইহিস সালাম যে আসছে এনাকেও মানে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের শেষ নবীকেও তারা মানে না, অহংকার করে তারা এটাকে মানে উদ্ধত আচরণ করে। এই হচ্ছে আর কি মুসলিমদের ইতিহাস। আবেগী, বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি। জিটিএম অ্যাক্সেস, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে, এটা আমরা নিতে পারি তো, তাই না? তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এ কয়টা জিনিস লাগবে। সো আমরা নেক্সট দিনে এই বিষয়টার উপরে কি করা শুরু করব, একটা প্রজেক্ট রেডি করব। একটা জিনিস আমরা বুঝলাম কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি লিখতে হয়। তারপরে আরেকটা বিষয় আমরা দেখলাম কিভাবে একটা জব পোস্টকে অ্যানালাইসিস করতে হয়। এই বিষয়গুলো এখানে ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন আছে? আপনারা পারবেন? আচ্ছা, আমি বললাম না অফলাইনে একটা জিনিস